শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস উদাসী রাজকুমার। আজ পঞ্চম পর্ব। পূর্বে শুনেছেন রাজপুরোহিত ছম্বির পরামর্শে মহারানী তলতা দেবী কাউকে কিছু না জানিয়ে কেবলমাত্র 4 জন দেহরক্ষী নিয়ে চম্পকের কাছে গেলেন তাকে বোঝাতে। কিন্তু অকৃতজ্ঞ চম্পক মহারানীকে বন্দী করেন এবং তার দেহরক্ষীদের হত্যা করে এবং মহারানীকে জানায় শীঘ্রই সে রাজ্যের রাজা হতে চলেছে। এদিকে মহারাজ মহাচূড়ামণি সন্ধ্যার পর ঘুম থেকে জেগে উঠে প্রথমেই খবর পান মহামন্ত্রীর মৃত্যুর খবর। তারপর তাকে রাজপুরোহিত ছম্বি জানায় চম্পক চিঠি দিয়েছে যে রাজাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, নতুবা তিনি মহারানী তলতা দেবীকে হত্যা করবেন। শুরু হচ্ছে পঞ্চম পর্ব। নিস্তব্ধ রাত, যজ্ঞশালায় কেউ নেই, শুধু মহারাজ মহাচূড়ামণি আর রাজপুরোহিত ছম্বি বসে আছেন মুখোমুখি। মহারাজ একবার ক্রোধে হুঙ্কার দিয়ে উঠছেন, কেঁপে উঠছে তার সর্বাঙ্গ। আবার তিনি দুহাতে মুখ চাপা দিয়ে কাঁদছেন হু হু করে। এমন গভীর সংকটে তিনি জীবনে পড়েননি। চম্পক বিদ্রোহ করেছে। মহাচূড়ামণি এক ফুৎকারে সেই বিদ্রোহ দমন করে দিতে পারে, কিন্তু চম্পককে মারতে গেলে মহারানীকে বাঁচানো যাবে না। সেই পাষণ্ডটা দূর থেকে মহারাজের সৈন্যবাহিনী দেখতে পেলেই রানীকে হত্যা করবে বলেছে। মহারানীকে হারালে এ রাজ্য ফিরে পেয়েও লাভ কি? রাজাদের অনেক রানী থাকে, এক রানী গেলে তার বদলে অন্য রানী পাওয়া যায়, কিন্তু রাজ্য চলে গেলে আর কিছুই থাকে না। কিন্তু তলতা দেবীর সঙ্গে অন্য কোনো রানীর তুলনাই চলে না। তার বুদ্ধিতেই এতদিন এই রাজ্য চলেছে। মহারানীকে হারিয়ে মহারাজ আর কিছুই পেতে চান না। এক সময় চোখের জল মুছে রাজপুরোহিতকে মহারাজ জিজ্ঞাসা করলেন, তাহলেও এখন কি উপায়? ছম্বিও দীর্ঘশ্বাস ফেলে বললেন, মহারাজ, আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। মহাচূড়ামণি বললেন, তবে কি এই রাজ্য, আমার প্রিয় রাজ্য, আমি ওই উল্লুকটার হাতে তুলে দেব? যে সিংহাসনে আমার ঠাকুরদা বসেছেন, আমার বাবা বসেছেন, আমি বসেছি, সেখানে এসে বসবে ওই নরকের কীট? ছম্বি আঁতকে উঠে বললেন, চম্পক এসে বসবে এই সিংহাসনে, তার আগে আমি এই রাজ্য ছেড়ে বিভাগী হয়ে চলে যাব। মহাচূড়ামণি বললেন, তবে কি আপনি বলতে চান মহারানীর জীবনের বিনিময়ে আমি বিদ্রোহ দমন করব? ছম্বি এবারও একই রকমভাবে বললেন, না না মহারাজ, তিনি এই রাজ্যের সৌভাগ্য লক্ষ্মী। যেদিন থেকে তিনি এই রাজ্যের রানী হয়ে এসেছেন সেই দিন থেকেই এখানকার কত উন্নতি হয়েছে। এই তো সেদিন তার বুদ্ধিতেই দাবানল থেকে রক্ষা পেল রাজধানী। মহারানীকে বিসর্জন দিলে এই রাজ্যের সাংঘাতিক অকল্যাণ হবে। তাহলে আমি এখন কি করব বলে দিন? অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না মহারাজ। অপেক্ষা করব? কতদিন অপেক্ষা করব? আমার মহারানী ওই মর্কট চম্পকের হাতে বন্দিনী, এটা আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না। মহারানীকে মুক্ত করতে না পারলে আমার আর ঘুম হবে না। ওহ, আমার আর ঘুম হবে না। আমি এখন কি করব? মহারাজ শান্ত হন, শান্ত হন। কি করে শান্ত হব গুরুদেব? আমার সর্বাঙ্গে আগুন জ্বলছে, আমার মাথা ঘুরছে। রাজপুরোহিত ছম্বি চক্ষু বুঝে কিছুক্ষণ চিন্তা করলেন। একটাই মাত্র উপায় আছে। মহাচূড়ামণি লাফিয়ে উঠে চিৎকার করে বললেন, আছে, আছে, উপায় আছে। কি করতে হবে এক্ষুনি বলুন। ছম্বি বললেন, ভালো করে শুনুন মহারাজ। চম্পক জানিয়েছে যে আপনি সৈন্যবাহিনী নিয়ে তাকে আক্রমণ করতে গেলেই সে আগে মহারানীকে হত্যা করবে। তার এ কথা মিথ্যা হবে না। মহারানীর মৃত্যুর ঝুঁকি আমরা নিতে পারি না। মহাচূড়ামণি বললেন, তা তো কিছুতেই নিতে পারি না। ছম্বি বললেন, মহারানীর বিনিময়ে চম্পক আপনাকে বিনা যুদ্ধে সিংহাসন ছেড়ে দিতে বলছে, সেটাও সম্ভব নয়। মহাচূড়ামণি হুঙ্কার দিয়ে বললেন, বিনা যুদ্ধে আমি ওকে সিংহাসন ছেড়ে দেব? মামার বাড়ির আবদার। তার আগে আমি এই সিংহাসন ভেঙে টুকরো টুকরো করব
সারা রাজ্যে আগুন জ্বালিয়ে সব কিছু ধ্বংস করে দেব। ছম্বি বললেন, এত প্রজা সমেত গোটা রাজ্যটা ধ্বংস করাও তো কাজের কথা নয়। আমি একটা অন্য উপায় চিন্তা করেছি। চম্পকের চিঠির কথা আমরা কাউকে জানাবো না। সেনাবাহিনীকে আমরা যুদ্ধের সাজে সাজাবো না। এই রাত্রে সবাই যেমন ঘুমিয়ে আছে তেমন থাক। চম্পকের চর আছে নিশ্চয়ই, সে জানবে তাকে আমরা আক্রমণ করতে যাচ্ছি না। মহাচূড়ামণি অস্থিরভাবে বললেন, তাতে কি লাভ হলো? তাতে তো আর মহারানী উদ্ধার পাচ্ছেন না। ছম্বি বললেন, আমার পরিকল্পনা পুরোটা শুনুন মহারাজ। আমরা সৈন্য সাজিয়ে আক্রমণ করতে যাচ্ছি না জেনে চম্পক নিশ্চিন্ত মনে ঘুমাবে, সেই সুযোগে আমরা যাব। মহাচূড়ামণি বুঝতে না পেরে বললেন, আমরা যাব মানে? আমরা কোথায় যাব? চম্পকের শিবিরে। চম্পকের শিবিরে? আপনি কি বলছেন গুরুদেব? চম্পকটা একটা উল্লুক হতে পারে, কিন্তু সে কি এতই গর্দভ যে শিবিরের সামনে পাহারা রাখবে না? সেখানে নিশ্চয়ই অষ্টপ্রহর প্রহরীরা থাকবে। আমরা যত গোপনেই যাবার চেষ্টা করি, সেই প্রহরীরা আমাদের দেখেই শিঙা বাজিয়ে দেবে, সবাই জেগে উঠবে, আর তক্ষুনি যদি চম্পক হত্যা করে মহারানীকে? আমাদের কেউ দেখতে পাবে না। চম্পক কোথায় শিবির খাটিয়েছে জানেন? রাজ্যের উত্তর প্রান্তের জঙ্গলে। এই জঙ্গলটা কোথায় আপনার মনে আছে? জঙ্গলের পিছনেই একেবারে খাড়া পাহাড়। মহারানীর সঙ্গে যে গুপ্তচরটি গিয়েছিল সে পালিয়ে এসেছে কোনো ক্রমে। তার কাছে আমি শুনেছি চম্পকের নিজের শিবির একেবারে জঙ্গলের শেষ প্রান্তে, পাহাড়ের গায়ে, যাতে পাহাড়ের একটা সুড়ঙ্গ পথের কথা আমরা সেখানে জানি। সেই সুড়ঙ্গ পথে গিয়ে আমরা চম্পককে অতর্কিতে আক্রমণ করতে পারি। মহাচূড়ামণি কয়েক পলক ছম্বির দিকে তাকিয়ে কথাটা ঠিকমতো বুঝে নিলেন। তারপর উল্লাসের সঙ্গে বলে উঠলেন, পাহাড়ে সুড়ঙ্গ আছে? এ কথা এতক্ষণ বলেননি কেন? চলুন চলুন, আর দেরি নয়। ছম্বি তবু চিন্তিতভাবে বললেন, মহারাজ, যেতে হবে খুব সঙ্গোপনে, কাক পক্ষীটিও যেন টের না পায়। কোথায় কোন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে তার ঠিক কি? মহাচূড়ামণি বললেন, শুধু আপনি আর আমি যাব, কেউ টের পাবে না। ছম্বি বললেন, আরও একটা কথা আছে। সুড়ঙ্গ পথ ধরে নেমে গিয়েই প্রথমে চম্পককে হত্যা করতে হবে, তার সৈন্যরা কিছু বুঝবার আগেই, না হলে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না। মহাচূড়ামণি বললেন, সে ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। চম্পককে দেখা মাত্রই আমি তার ধর থেকে মুন্ডুটা নামিয়ে দেব। মৃত্যুর সময় সে যদি বিকট চিৎকার করে তাতেও কিছু এসে যায় না। তার 50-100 জন সৈন্য তা শুনে ছুটে এলে আমি একাই কচুকাটা করব তাদের। ছম্বি বললেন, তার আর প্রয়োজন হবে না। চম্পক নিহত হলেই অন্য সৈন্যরা আপনাকে দেখে ভয় পাবে। চম্পক ছাড়া মহারানীর শরীরে হাত ছোঁয়াবার সাধ্যও হবে না কারো। চম্পককে শেষ করতে পারলেই বিদ্রোহ শেষ হয়ে যাবে। ছম্বি এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের দুজনকেই শুধু যেতে হবে, অন্য লোক নেওয়া যাবে না। অনেকটা দূরের পথ, 2টো ঘোড়া লাগবে। মহারাজ, আপনি নিজে অশ্বশালায় গেলে সব প্রহরী কৌতূহলী হবে। এত রাত্রে ঘোড়া সাজাতে বললে কেউ না কেউ সন্দেহ করবেই। আমি অন্য জায়গা থেকে 2টি ঘোড়া নিয়ে আসছি। আপনি নিজস্ব ঘোড়া ছাড়া অন্য ঘোড়ায় যেতে পারবেন তো? মহারাজ বললেন, আর অবশ্যই পারবো, এখন কি আর বাছাবাছির সময় আছে? ছম্বি বললেন, তাহলে আমি 2টি ঘোড়া নিয়ে আসছি, একটু সময় লাগবে। মহারাজ, আপনি যদি পোশাক পরিবর্তন করে নিতে চান তাও করে নিন, তবে আপনার রাজ মুকুটখানি অবশ্যই সঙ্গে নেবেন। আপনি এদেশের রাজা, সবসময় রাজবেশী আপনাকে মানায়। চম্পককে শেষ করার পর তার সৈন্যরা যাতে আপনাকে চিনতে পারে সেজন্যও মুকুট থাকা দরকার। ওইসব পাহাড়ি সৈন্য অনেকেই আপনাকে পূর্বে দেখেননি, কিন্তু আপনার মুকুট দেখেই চিনতে পারবে। মহারাজ বললেন, মুকুট আমার মাথায় থাকবে, আপনি ঘোড়া আনুন, আমি চুপি চুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সামনের পথে অপেক্ষা করব। ছম্বি চলে গেলেন ঘোড়া আনতে। মহাচূড়ামণি ফিরে এলেন প্রাসাদে। মুকুটটা নেবার পর হঠাৎ তার ইচ্ছা হলো রাজকুমার দুজনকে একবার দেখে যেতে। মহারানীর কথা মনে পড়তেই তার বুকখানা হু হু করে উঠল। রাজকুমার দুজন এখনও বেশ ছোট, তাদের মাকে চম্পক হত্যা করতে চায়। ওহ, লোকটা এত পাষণ্ড! অথচ মহারানী চম্পককে বিশেষ স্নেহ করতেন।
মহারানীর অনুরোধে চম্পককে আগে বেশ কয়েকবার ক্ষমা করেছেন মহারাজ। মহারানী তলতা দেবীর শয্যাটা খালি। আরেকটি সোনার পালঙ্কে দুই রাজকুমার শুয়ে আছে পাশাপাশি, দুজনেই গভীর ঘুমে মগ্ন। মহাচূড়ামণি সেই পালঙ্কের পাশে এসে একটু সস্নেহে তাকিয়ে রইলেন দুই পুত্রের দিকে। তারপর নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে প্রথমে বড় কুমার দৃঢ়র কপালে একটি চুম্বন দিলেন। দৃঢ়র ঘুম ভাঙল না, সে পাশ ফিরে শুল। মহাচূড়ামণি একটু সরে এসে চুম্বন করলেন ছোট কুমার তীক্ষ্ণর কপালে। তীক্ষ্ণ সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো। এত রাত্রে পিতাকে সে কোনোদিন দেখেনি। সে অবাক হয়ে তাকিয়ে রইল। মহাচূড়ামণি তার দিকে চেয়ে হাসলেন, তার গালে হাত বুলিয়ে দিলেন। তীক্ষ্ণ এবার বলল, কি হয়েছে বাবা, কি হয়েছে? মহাচূড়ামণি দুদিকে মাথা নেড়ে বলল, কিছু হয়নি, এমনি তোদের দুজনকে একবার দেখতে এলাম। তীক্ষ্ণ উঠে বসে বলল, মা কোথায়, মা কোথায়? মহাচূড়ামণি সে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি তীক্ষ্ণকে কোলে নিয়ে সারা ঘর ঘুরতে লাগলেন। তারপর তার মনে হলো দেরি হয়ে যাচ্ছে। তিনি তীক্ষ্ণকে আবার পালঙ্কে নামিয়ে দিয়ে বলল, ঘুমাও কুমার, মা আসবেন, সকালেই ফিরে আসবেন। দুজন প্রহরীকে ডেকে সেই কক্ষের সামনে সর্বক্ষণ পাহারা দিতে বললেন তিনি। তারপর মাথার মুকুট পরে কোমরে হিরণ্যক তলোয়ার ঝুলিয়ে তিনি বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। পাশাপাশি দুটি ঘোড়ায় বেশ কিছুক্ষণ নিঃশব্দে পথ চললেন মহারাজ মহাচূড়ামণি আর রাজপুরোহিত চম্বি। মধ্যরাত্রি পার হয়ে গেছে। রাজধানীর সমস্ত মানুষই এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেউ জানেই না রাজ্যের কতখানি বিপদ। বিদ্রোহ করেছে সেনাপতি চম্পক। এই রাজ্যের মহারানী সেই চম্পকের কাছে বন্দিনী। মহারাজ গোপনে চলেছেন রাজধানী ছেড়ে। সঙ্গে একজনও সৈন্য নেননি। শুধু রাজপুরোহিত তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো বাড়িতেই এখন বাতি জ্বলছে না, কিন্তু পথের মোড়ে দাউ দাউ করে জ্বলছে মশাল। এই রাজ্যে চোর ডাকাতের উপদ্রব নেই। রাত্রে পথে পথে পাহারাদারও থাকে না। তবে নগরীর দুদিকে দুটি প্রবেশদ্বারে প্রহরী থাকে সর্বক্ষণ। মহারাজ ও রাজপুরোহিত সেই দ্বার এড়িয়ে একটা জলাভূমি দিয়ে চলে গেলেন রাজধানী ছাড়িয়ে। মহাচূড়ামণি যখন অন্য সময় যুদ্ধযাত্রায় বেরোন কিংবা শিকার করতে যান, তখন শুধু সৈন্যবাহিনী ছাড়াও বহু জিনিসপত্র, দাস দাসী, রান্নার লোক, ধোপা নাপিত সবই থাকে। আজ সঙ্গে কিছুই নেই। আজ মহারাজের মন খারাপ তো বটেই, একটু পরে খিদেও পেয়ে গেল। তার কখন যে ঘুম পাবে আর কখন খিদে পাবে তার কোনো ঠিক নেই। এখন তার মনে রাগ আর দুঃখ একসঙ্গে জ্বালা ধরিয়ে রেখেছে, তাই ঘুম পাবে না। কিন্তু এই অবস্থাতেও খিদে পেতে বাধা নেই। মহারাজ একটু পরেই বললেন, গুরুদেব, আপনি খেয়ে এসেছেন? আপনার খিদে পায়নি তো? রাজপুরোহিত বললেন, না মহারাজ, আমার খিদে পায়নি। আমি একদিন দুদিন না খেয়েও থাকতে পারি। কিন্তু আপনার খিদে পেয়েছে বুঝি? মহারাজ বললেন, হ্যাঁ, হঠাৎ বেশ খিদে পেয়ে গেল। এখান থেকে চম্পকের শিবির কত দূর? চম্বি বললেন, খুব বেশি দূর নয়। রাত্রি ভোর হবার আগেই আমরা পৌঁছে যাব। মহারাজ বললেন, এখন রাত্রির তৃতীয় প্রহর। ভোরবেলা চম্পকের শিবিরে পৌঁছে তাকে হত্যা করব। তারপর তার সৈন্যদের দমন করব। তারপর কিছু খেতে পাবো। এতক্ষণ কি আমার সহ্য হবে? চম্বি বললেন, খুব বেশি সময় তো নয় মহারাজ। সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না? মহারাজ বললেন, মনে হয় না। পেটে খিদে থাকলে আমি অন্য কোনো কাজে মন দিতে পারি না। চম্বি বললেন, তবে তো মুশকিল হলো মহারাজ। এখন খাবার কোথায় পাওয়া যাবে? তাহলে এদিকের কোনো গৃহস্থের বাড়ি খুঁজব। সে বাড়ির লোকেদের ডেকে বলবো আপনাকে খাবার দিতে। কিন্তু এদিককার যে কোনো প্রজাই যে আপনাকে দেখে চিনে ফেলবে, তাহলে আমাদের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। আমি চাই আমাদের অভিযানের কথা কেউ যেন জানতে না পারে। মহারাজ বললেন, তাহলে কোনো প্রজার বাড়িতে যেতে হবে না। গুরুদেব, এদিকে কোনো ফলের গাছ নেই? চম্বি বললেন, এদিকে সবই তো দেখছি খেজুর গাছ। আপনি কি শুধু খেজুর খেয়ে খিদে মেটাতে পারবেন? মহারাজ বললেন,
পাকা খেজুর অতি উত্তম জিনিস। দেখুন দেখি কোন গাছটিতে বেশ ভালো খেজুর ফলেছে। আকাশে অল্প অল্প জ্যোৎস্না, গাছের মাথাগুলো ভালো দেখা যায় না। ছম্বি সঙ্গে কোনো মশালও আনেননি। তবু একটা গাছের কাছে তিনি থেমে দাঁড়ালেন। মহারাজ, এই খেজুর গাছটিতে যথেষ্ট খেজুর আছে বলে মনে হচ্ছে, কিন্তু লম্বা গাছ, খেজুর পাড়া যাবে কি করে? আমি তো গাছে উঠতে শিখিনি। মহারাজ বললেন, আপনি গাছে উঠতে পারেন না? আমিও কখনো গাছে উঠিনি। তাহলে তো একটা ব্যবস্থা করতেই হবে। মহারাজ ঘোড়া থেকে নেমে খাপ থেকে তলোয়ার বার করলেন। ছম্বি বললেন, এ কি মহারাজ, তলোয়ার দিয়ে খেজুর গাছ কাটবেন নাকি? আপনার অমন মহার্ঘ তলোয়ারটি নষ্ট হয়ে যাবে। মহারাজ বললেন, এবার দেখুন আমার শক্তি। মনে করুন এই গাছটাই চম্পকের গলা। আমি কি করে এক কোপে তার গলা কাটবো সেটা দেখুন। মহারাজ তলোয়ার তুলে প্রচণ্ড জোরে এক কোপ বসালেন। অত বড় খেজুর গাছটা দুখণ্ড হয়ে গেল। ধপাস করে সেটা পড়ল একদিকে। ছম্বি বললেন, আশ্চর্য, আশ্চর্য! মানুষের গায়ে যে এত শক্তি থাকতে পারে তা চোখে দেখলেও যেন বিশ্বাস করা যায় না। মহারাজ এক ছোরা পাকা খেজুর ছিঁড়ে নিয়ে টপাটপ মুখে দিতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই তা শেষ হয়ে গেল। তিনি আর এক ছড়া নিলেন। তৃপ্তির সঙ্গে বললেন, বাহ, বেশ মিষ্টি। ছম্বি অস্থিরভাবে তাকাচ্ছেন আকাশের দিকে। দেরি হয়ে যাচ্ছে। ভোর হয়ে গেলে চম্পকের শিবিরে গোপনে প্রবেশ করার অসুবিধা হবে। মহারাজ আরও দু ছড়া খেজুর শেষ করলেন। তারপর আবার যাত্রা শুরু হলো। সমতল ছেড়ে এবার পাহাড়ি পথ উঠতে হবে। অন্ধকারে পথ ভালো বোঝা যায় না। জঙ্গলের মধ্যে একটা সরু পায়ে চলা পথ আছে বটে। ছম্বি এ পথে আগে কয়েকবার এসেছেন। তিনি অতি কষ্টে পথ খুঁজে খুঁজে চলছেন আগে আগে। ঘোড়ার পায়ের কপাকপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাস থেমে আছে। অরণ্যের একটি পাতাও নড়ছে না। হঠাৎ এক জায়গায় থেমে গেলেন ছম্বি। উৎকর্ণ হয়ে কি যেন শোনার চেষ্টা করছেন। তারপর ফিসফিস করে বললেন, মহারাজ, কিছু শুনতে পাচ্ছেন কি? মহারাজ বললেন, মনে হচ্ছে পায়ের আওয়াজ। কেউ আমাদের পিছু পিছু আসছে গোপনে। ছম্বি বললেন, মানুষ নাও হতে পারে মহারাজ, এই জঙ্গলে ভাল্লুকের উপদ্রব আছে। মনে হচ্ছে দু একটা ভাল্লুকই চলাফেরা করছে। হঠাৎ সামনে কোনো ভাল্লুক এসে পড়লে বিপদে পড়ে যাব। মহারাজ অবাক হয়ে বললেন, ভাল্লুক এলে আবার বিপদ কিসের? ভাল্লুক আমাদের কি করবে? এবার আমি সামনে যাচ্ছি, আপনি আসুন আমার পিছনে। তলোয়ার উঁচিয়ে ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে দিলেন মহারাজ। সোজা উঠে এলেন পাহাড়ের একেবারে চূড়ার কাছে। তার সামনে একেবারে খাড়া পাথর, আর কোনো পথ নেই। ছম্বি এসে পৌঁছালেন একটু পরে। ঘোড়া থেকে নেমে তিনি বললেন, মহারাজ, আমরা সুড়ঙ্গটার প্রায় কাছাকাছি এসে গেছি। এবার খানিকটা পায়ে হেঁটে পথ যেতে হবে। মহারাজও ঘোড়া থেকে নামলেন। ঘোড়া দুটিকে বেঁধে রাখা হলো সেখানে একটি গাছের সঙ্গে। আস্তে আস্তে পাহাড়ের পূর্ব দিগন্ত লাল হয়ে আসছে। পাহাড়ের এক কোণ থেকে মাথা তুলছেন সূর্য। একটু আলো ফোটার সঙ্গে সঙ্গে ডাকাডাকি করতে শুরু করেছে নানা রকমের পাখি। পাহাড়ের ফাটল ধরে খানিকটা এগোতে এগোতে আবার নামতে হলো। এবারে একেবারে নিরেট দেওয়ালের মতো পাথর, কোনো ফাঁক ফোকর নেই। ছম্বি সেই পাথরের গায়ে হাত ঝুলিয়ে বলল, মহারাজ, আমরা এসে গেছি। এই পাথরটার ওপারেই সেই সুড়ঙ্গ শুরু হয়েছে। চম্পকের শিবিরে পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আকাশে আলো ফুটে গেল অবশ্য। তা হোক, চম্পক এত ভোরে জেগে উঠবে না নিশ্চয়ই। মহারাজ বললেন, এই পাথরের দেওয়ালটা যে অনেকখানি উঁচু, এর ওপাশে যাব কি করে? ছম্বি বললেন, মহারাজ, আপনি আমাকে একটু উঁচু করে তুলে ধরুন। আমি আগে এর ওপরে উঠে দেখি রাস্তা পরিষ্কার আছে কি না। দৈবাৎ এদিকেও যদি কোনো প্রহরী থাকে তাকে আগে শেষ করতে হবে। মহারাজ জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি আগে ওপরে উঠবেন? যদি কোনো প্রহরী থাকে আপনাকে দেখে ফেলে, আমি আগে উঠি বরং। ছম্বি বললেন, না মহারাজ, যদি প্রহরীর সংখ্যা বেশি হয় আমার প্রাণ গেলেও ক্ষতি নেই, কিন্তু আপনি রাজা,
আপনাকে রক্ষা করার আমার কর্তব্য। তবে এত কম আলোয় আমাকে দেখতে পাবে না মনে হয়। যদি বেশি প্রহরী থাকে তাহলে আমাদের অন্য পথের কথা চিন্তা করতে হবে। এই সুড়ঙ্গের আরও একটা মুখ আছে। নিন, আমাকে একটু তুলে ধরুন মহারাজ। ছম্বির পাতলা ছিপছিপে চেহারা। মহারাজ তাকে অনায়াসেই দুহাত উঁচু করলেন। ছম্বি উঠে গেলেন সেই পাথরের দেওয়ালের ওপর। সেখানে বসে পড়েই খুব উৎফুল্লভাবে বললেন, দারুণ সুযোগ মহারাজ, একজন প্রহরীও নেই, পথ একেবারে পরিষ্কার। তলা থেকে মহারাজ বললেন, বাহ, তবে তো কোনো কথাই নেই। ছম্বি বললেন, সুড়ঙ্গের ওপাশে চম্পকের শিবিরের খানিকটা অংশও দেখা যাচ্ছে। কেউ জেগে ওঠেনি, কাউকে নড়াচড়া করতেও দেখা যাচ্ছে না। মহারাজ এবার বললেন, আপনি এবার নেমে আসুন গুরুদেব, এবার আমি যাব, আর আমি ধৈর্য ধরতে পারছি না। ছম্বি এক লাফ দিয়ে নেমে পড়লেন। তারপর বললেন, মহারাজ কোনো শব্দ করবেন না, খুব সাবধানে যেতে হবে। কিন্তু মহারাজ মহাচূড়ামণিকে ওপরে তোলা অত সহজ হলো না। তার বিশাল চেহারা, ছম্বি অত ভারী একজন মানুষকে তুলতে পারবেন কি করে? অনেক ঠেলাঠেলি করেও বিশেষ কোনো ফল হলো না। মহারাজের মাথা থেকে মুকুটটা খসে পড়ল ঝনঝন শব্দ করে। মহারাজ বললেন, থাক মুকুটটা থাক, আমি ওপরে ওঠার পর ছুঁড়ে দেবেন। মহারাজের কোমরের তলোয়ারটা নিয়েও অসুবিধা হলো বেশ। অত বড় খাপশুদ্ধ তলোয়ার বারবার ঠেকে যাচ্ছে পাথরে। মহারাজ কোমর থেকে সেটাও খুলে ফেলে বললেন, এটাও আপনার কাছে রাখুন, পরে আমার হাতে দিয়ে দেবেন। ছম্বি এবার মহারাজের কোমর দুহাত দিয়ে খুব জোরে চাপ দিলেন ওপরের দিকে। মহারাজও সেই সঙ্গে লাফ দিয়ে ধরে ফেললেন পাথরের ওপরের দিকটা। তারপর তিনি হাতের জোর দিয়ে ওপরে উঠে বসলেন। সঙ্গে সঙ্গে বিস্ময়ের সঙ্গে বললেন, এ কি? ছম্বি জিজ্ঞেস করল, কি হলো মহারাজ? মহাচূড়ামণি বললেন, কি ব্যাপার বুঝতে পারছি না। সুড়ঙ্গ কোথায়? এ যে দেখছি একটা অন্ধকার খাদ। আপনি কোথায় দেখতে পেলেন চম্পকের শিবির? সেরকম কিছুই তো নেই। ছম্বি হা হা করে হেসে বললেন, দেখতে পাচ্ছেন না? সে কি, ভালো করে নিচের দিকে উঁকি মেরে দেখুন। মহারাজ বললেন, কোথায় সুড়ঙ্গ? ছম্বি বললেন, উঠে দাঁড়ান, ভালো করে দেখুন, একটু নিচেই তো সুড়ঙ্গটা রয়েছে, আমি স্পষ্ট দেখলাম। মহারাজ উঠে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আমি এখনো দেখতে পাচ্ছি না। ছম্বি আবার হেসে বললেন, এইবার ঠিক দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে তিনি এক ধাক্কা দিলেন মহারাজের পিঠে। মহারাজ নিজের শরীরের ভার সামলাতে পারলেন না। আ করে শব্দ করে তিনি পড়ে যেতে লাগলেন খাদের মধ্যে। সেই খাদটা অনেক গভীর, তলা পর্যন্ত দেখাই যায় না। মহারাজ কিন্তু শেষ পর্যন্ত পড়বার আগেই আটকে গেলেন এক জায়গায়। চিৎকার করতে লাগলেন, বাঁচাও, বাঁচাও। ছম্বি এবার মহারাজের তলোয়ারটা নিয়ে একাই নিপুণভাবে লাফ মেরে উঠে পড়লেন পাথরের দেওয়ালের ওপর। ঝুঁকে দেখলেন একটু নিচে মহারাজ গাছের ডাল ঝুড়ে ঝুলছেন। কোনো ক্রমে মুখ তুলে ছম্বিকে দেখতে পেয়ে মহারাজ ব্যাকুলভাবে বললেন, গুরুদেব, গুরুদেব, কি করলেন আপনি? আপনার হাতের ধাক্কা লেগে আমি পড়ে গেলাম, শিগগির আমাকে টেনে তুলুন। ছম্বি গাছটাকে কেটে ফেলবার জন্য একটা কোপ মারলেন। মহারাজ বললেন, এ কি গুরুদেব, গাছটা কাটছেন কেন? ছম্বি বললেন, বুঝতে পারছেন না? আপনার কষ্ট ঘুচিয়ে দিচ্ছি। কতক্ষণ আর ঝুলে থাকতে পারবেন ওভাবে? অত বড় ভারী শরীর নিয়ে আপনি ওপরে উঠতে পারবেন না কখনো। মহারাজ বললেন, গুরুদেব, আপনি আমাকে মেরে ফেলতে চান? আমি চলে গেলে এই রাজ্য কে চালাবে? ছম্বি বললেন, তোমার মতো একটা মাথা মোটা গোয়ার গর্ধব এদেশের যথেষ্ট ক্ষতি করেছে। তোমার থেকে চম্পক অনেক ভালো রাজা হবে। মহারাজ বললেন, গুরুদেব, আমি প্রাণ ভিক্ষা চাইছি। আমি কোনো দিন আপনার কোনো ক্ষতি করব না। আমাকে একবার সুযোগ দিন, আমাকে ওপরে টেনে তুলুন। আমি না বাঁচলে মহারানীকে কে উদ্ধার করবে? ছম্বি বললেন, তোমাকে আর কোনো সুযোগ দেব না শয়তান। তারপর তিনি গাছটা কাটার জন্য আবার তলোয়ারটা তুলতেই শুনতে পেলেন একটা ভেড়ার ডাক। ছম্বি চমকে উঠল দারুণভাবে। মুখ তুলে তিনি দেখলেন দূরে একটা ভেড়ার পালের সঙ্গে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী লোক। তার সঙ্গে 7-8 বছর বয়সী একটি বাচ্চা ছেলে। তারা হাঁ করেই ব্যাপারটা দেখছে।
মহারাজ আর্ত চিৎকার করলেন, বাঁচাও বাঁচাও, যে বাঁচাবে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব, যা চাইবে তাই দেব। গুরুদেব, আপনাকে আমি সোনার সিংহাসন গড়িয়ে দেব, দয়া করে বাঁচান। ছম্বি দাঁতে দাঁত চেপে বললেন, তুমি জমালয়ে যাও মহাচূড়ামণি। খুব জোরে একটা কোপ দিয়ে তিনি কেটে ফেললেন গাছটা। মহারাজ মহাচূড়ামণি ঘুরতে ঘুরতে পড়তে লাগলেন নিচের দিকে। একটু পরে তাকে আর দেখাই গেল না। একেবারে নিচে পড়ে তার হাড় গোড় গুঁড়ো হয়ে যাবে। ছম্বি এবার ক্রুদ্ধ চোখ তুলে বয়স্ক রাখালটিকে বললেন, এদিকে আয়। রাখালটি কাঁপতে কাঁপতে বললেন, এ কি করলেন প্রভু? আমাদের রাজাকে আপনি মেরে ফেললেন। ছম্বি বললেন, রাজাকে তার যোগ্য শাস্তি দিয়েছি, অনেক আগেই ওকে সরিয়ে ফেলা উচিত ছিল। তুই এদিকে আয়, কাছে আয়। লোকটি বলল, আমি একজন সামান্য মেষপালক, আমাকে কেন রাখছেন প্রভু? ছম্বি ডান হাত তুলে বললেন, যা দেখেছিস তা যদি কারো কাছে কখনো বলিস তাহলে আমার অভিশাপে তুই পুড়ে ছাই হয়ে যাবি, আর যদি না বলিস তাহলে পুরস্কার পাবি। এদিকে আয়, তোকে বুঝিয়ে দিচ্ছি রাজাকে কেন শাস্তি দিতে হলো। তোর ছেলেকে সঙ্গে নিয়ে আয়। এখানে চম্পকে শিবির টিবির কিচ্ছু নেই, সুড়ঙ্গও নেই, রয়েছে এই ভয়ঙ্কর খাদ, আর তার ওপাশে সাধারণ একটি গ্রাম। সেই গ্রামের মেষপালকটি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে ভয়ে কাঁপছে এখনো। রাজপুরোহিতের আদেশ সে অমান্য করতে পারল না। সে এক পা করে এগিয়ে এলো ছম্বির কাছে। ছেলেটির হাত ধরে রইল। সে কাছে আসবার পর ছম্বি বাচ্চাটাকে নিজের কাছে টেনে আনলেন। বয়স্ক লোকটিকে ধমক দিয়ে বললেন, প্রণাম কর আগে, তারপর পুরস্কার পাবি। লোকটি প্রণাম করার জন্য মাথা নিচু করল। ছম্বি তক্ষুনি তলোয়ারের এক কোপে তার মুন্ডুটা কেটে ফেললেন। তারপর তিনি বাচ্চাটিকে হত্যা করার জন্য পাশ ফিরলেন বটে, কিন্তু সে সুযোগ পেলেন না। বাচ্চাটি তার হাত ছাড়িয়ে দিয়ে এক লাফ মারল উঁচু পাথর থেকে। নিচে পড়েই সে দৌড় লাগালো। ছম্বি সেই বাচ্চাটিকে খানিকটা তাড়া করেও আর ধরতে পারল না। সে তীরের মতন ছুটে গেল অরণ্যের মধ্যে। শেষ হলো ৫ম পর্ব।